E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? বসো। আমিও ভালো আছি, বসো। তাহলে আজকে আমরা শুরু করি। আমি তোমাদের পূর্ব পাঠের অভিজ্ঞতা থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, যদি পারো উত্তর দেব। আচ্ছা, আমরা কোন দেশে বাস করি? ভারতবর্ষে। আমরা বসো। আমরা যে ভারতবর্ষে বাস করি, এটা কোন ধরনের রাষ্ট্র? এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের লোক বাস করে। তাদের সব রীতিনীতি, আমাদের কিছু রীতিনীতি থাকে, এগুলি একটা সংবিধানে লিপিবদ্ধ থাকে। এই নিয়মগুলি যেখানে লিপিবদ্ধ থাকে, এটাকে আমরা কি বলি? সংবিধান। আজকে আমরা সংবিধানের বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সংবিধান কাকে বলে কেউ বলতে পারবে? জানা আছে? কে কে পারবে? হাত তোলো। জয় বল। কোন রাষ্ট্রের সংবিধান হলো সেই রাষ্ট্রের পরিচালনাকারী কতগুলো নিয়ম কানুনে লিপিবদ্ধ দলিল। বসো। কি বললো? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনাকারী কতগুলি নিয়ম কানুনে লিপিবদ্ধ দলিল। হ্যাঁ, সংবিধানের কোনো নির্দিষ্ট সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ তাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, মানে সংবিধান সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে গেছেন। যেমন লর্ড ব্রাইস, সিএফ স্ট্রং, হ্যাঁ, লর্ড ব্রাইস, সিএফ স্ট্রং, এবং একটু নোট করে নাও ওইটা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংবিধানকে সংজ্ঞায়িত করেছেন। এদের নামগুলি লিখছি, এগুলো লিখে রাখো। লর্ড ব্রাইস, সিএফ স্ট্রং প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংবিধানকে সংজ্ঞায়িত করেছেন। আচ্ছা, কেউ বলতে পারবে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম যারা সংবিধানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন? লর্ড ব্রাইস, সিএফ স্ট্রং। বসো। এবার আমরা সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, সংবিধান হলো মূলত এমন কিছু নিয়ম বা রীতিনীতি সমষ্টি যেগুলি আমাদের সংবিধানের দিক নির্দেশিকা হিসেবে কাজ করে। দিক নির্দেশিকা মানে সংবিধানকে পরিচালনা করতে সহায়তা করে। আর সংবিধান লিখিত হোক বা অলিখিত, সংবিধানের দুইটি ভাগ, যেমন লিখিত অলিখিত হতে পারে। সংবিধান লিখিত হোক আর অলিখিতই হোক, সংবিধান অস্তিত্বশীল। হ্যাঁ, সেটা লিখিত হোক বা অলিখিত হোক, সেটা অস্তিত্বশীল। আর বিভিন্ন যে কোনো সরকারের কাঠামো, কার্যাবলী, এগুলি কোথায় লিপিবদ্ধ থাকে? সংবিধানের মধ্যে লিপিবদ্ধ থাকে। তো সংবিধানের বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছ?
বিউটি বলো একটা। সংবিধান লিখিত বা অলিখিত যে অবস্থায় থাকুক না কেন সেটাই অস্তিত্বশীল। অস্তিত্বশীল। বসো। আচ্ছা, এবার আমরা সংবিধানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। সংবিধানের মাধ্যমে আমরা কোনো রাষ্ট্রের উদ্দেশ্য, লক্ষ্য, চরিত্র, সাংগঠনিক কাঠামো এবং সরকারের বিভিন্ন বিভাগ, যেমন কি শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এগুলি সংবিধানে লিপিবদ্ধ থাকে। হ্যাঁ, আর বিভিন্ন বিভাগ, সরকারের বিভিন্ন বিভাগগুলি যেমন শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, এগুলো লিখে রাখো। বিভিন্ন বিভাগগুলি কি কি? শাসন বিভাগ, আইন বিভাগ, এবং বিচার বিভাগ। বুঝতে পেরেছো সবাই? তুমি বলো তিনটা বিভাগ কি কি সরকারের? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ভেরি গুড, বসো। এবার সংবিধানে শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থে বিধিবদ্ধতার ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো লিখিত সংবিধান আর একটা হলো অলিখিত সংবিধান। হ্যাঁ, কি কি দুইটা সংবিধান কি কি? একটা লিখিত, একটা হলো লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান। এবার আমরা লিখিত এবং অলিখিত সংবিধানের সংজ্ঞাগুলি একটু আলোচনা করব। আচ্ছা, লিখিত সংবিধান কাকে বলে? কোনো দেশের যে নিয়ম নীতিগুলি যখন সংবিধান লিপিবদ্ধ থাকে বা লেখা হয়, এগুলিকে আমরা লিখিত সংবিধান বলি। হ্যাঁ, যেমন ভারতের সংবিধান একটা লিখিত সংবিধান। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান একটা লিখিত সংবিধান। আর লিখিত সংবিধানগুলি আমরা সহজে পরিবর্তন করতে পারি না, এগুলিকে আমরা লিখিত সংবিধান বলে থাকি। আর অলিখিত সংবিধান কাকে বলে? যে দেশের সংবিধানগুলি লিপিবদ্ধ আকারে মানে লিখিতভাবে থাকে না, এগুলিকে আমরা কোনো প্রথা বা রীতিনীতি অনুযায়ী পালন করে থাকি বা মেনে থাকি, এগুলিকে আমরা অলিখিত সংবিধান বলি। এগুলি কোথাও লেখা থাকে না। হ্যাঁ, যেমন গ্রেট ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। ঠিক আছে, তাহলে জয় বলো লিখিত সংবিধান কাকে বলে? যে দেশের সংবিধানগুলো লিপিবদ্ধ আকারে থাকে তাকে লিখিত সংবিধান। যে সংবিধানগুলি লিখিত আকারে থাকে, হ্যাঁ, এগুলিকে আমরা লিখিত আকারে লিপিবদ্ধ থাকে, এগুলিকে আমরা লিখিত সংবিধান বলি। বসো। দ্য পলিটিক্স গ্রন্থটি কে লিখেছিল? এরিস্টটল। আচ্ছা, বসো। এরিস্টটল ওই গ্রন্থে কিসের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করেছে? কেউ পারবে? তুমি? বিধিবদ্ধতার ভিত্তিতে। হ্যাঁ, বসো। এবার সংশোধনীয়তার ভিত্তিতে সংবিধানের শ্রেণী বিভাগ। হ্যাঁ, দেখো, সংশোধনীয়তার ভিত্তিতে আমরা সংবিধানকে দুইটি ভাগে ভাগ করি। হ্যাঁ, কি কি? একটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান আর একটা হলো, দেখো এখানে আছে, সুপরিবর্তনীয় সংবিধান। হ্যাঁ, তো এখন আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং সুপরিবর্তনীয় সংবিধানের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? যে সংবিধানকে আমরা সহজে পরিবর্তন করতে পারি না, হ্যাঁ, তাকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলি। যেমন যেগুলো লিখিত সংবিধান থাকে ওইগুলিকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে থাকি। হ্যাঁ, যে সকল সংবিধান লিখিত থাকে, লিখিত আকারে প্রকাশ করা হয়, এগুলি আমরা কোনো নিয়ম ছাড়া বা সংশোধনের কোনো আইন ছাড়া কি করতে পারি না, এগুলিকে পরিবর্তন করতে পারি না। ভারতের সংবিধান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এগুলো হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। হ্যাঁ, এগুলিকে আমরা সহজে পরিবর্তন করতে পারি না। আর সুপরিবর্তনীয় সংবিধান হলো কি, যেগুলিকে আমরা সহজে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, যেগুলো লিখিত আকারে থাকে না, ইচ্ছে করলে আমরা এগুলিকে পরিবর্তন করতে পারি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তো সুপরিবর্তনীয় সংবিধান কি, যেটাকে আমরা সহজে পরিবর্তন করতে পারি। যেমন গ্রেট ব্রিটেনের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান।
হ্যাঁ, এটা লিখিত আকারে থাকে না, বিভিন্ন ধরনের প্রথা ও রীতিনীতির উপর ভিত্তি করে এই সংবিধানটি আমরা গড়ে থাকি, তাই এটা সহজে পরিবর্তন করা যায়। কিন্তু আমাদের যে ভারতের সংবিধানটা, সেটা লিখিত অলিখিত দুই রকমেরই হতে পারে। ঠিক আছে, এখন বুঝতে পেরেছো আমি যা বলেছি? আচ্ছা, বলো তো বিধিবদ্ধতার ভিত্তিতে সংবিধান কয় প্রকার আর সংশোধনীয়তার ভিত্তিতে সংবিধান কয় প্রকার? বিধিবদ্ধতার ভিত্তিতে সংবিধান কয় প্রকার কে বলতে পারবে? তুমি না, তুমি বলো। বলো। বিধিবদ্ধতার ভিত্তিতে সংবিধান দুই প্রকার, কি কি? লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। হ্যাঁ, বসো। আর সংশোধনীয়তার ভিত্তিতে কয় প্রকার? ফার্স্ট টেবিল। আচ্ছা, বলো। দুই প্রকার, দুষ্পরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় বসো। দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? কে বলতে পারবে? আর কেউ? জয়, বলো। যে সংবিধান সহজেই পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তন সংবিধান বলে। যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তন সংবিধান বলে। বসো। তো দুষ্পরিবর্তনের সংবিধান লিখিত না অলিখিত? লিখিত সংবিধান। ভেরি গুড, বসো। সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে? বলো বিউটি। যে সংবিধান সহজেই পরিবর্তন করা যায় তাকে সুপরিবর্তন সংবিধান বলে। যে সংবিধান সহজেই পরিবর্তন করা যায়। আচ্ছা, বসো। এটা লিখিত না অলিখিত? অলিখিত। অলিখিত সংবিধান। বসো। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করলাম সংবিধানের সংজ্ঞা, সংবিধানের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা শ্রেণীবিভাগের সংজ্ঞা। সংজ্ঞা কাকে বলে, উদাহরণ। আচ্ছা, আমি কতগুলি প্রশ্ন দিচ্ছি, এগুলো লিখে রাখো। হ্যাঁ, সংবিধান কাকে বলে? সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংবিধানের প্রয়োজনীয়তা কি কি? এরিস্টটল যে গ্রন্থে সংবিধানকে শ্রেণীবিভাগ করেছে, গ্রন্থটার নাম কি? হ্যাঁ, দ্য পলিটিক্স। এরিস্টটলের মতে সংবিধানের শ্রেণীবিভাগ। আচ্ছা, বিধিবদ্ধতার ভিত্তিতে এটা তো এরিস্টটল আলোচনা করেছিলেন, বাট সংশোধনীয়তার ভিত্তিতে এটা কে বলেছিলেন? লর্ড ব্রাইস। ভেরি গুড, বসো। সংশোধনীয়তার ভিত্তিতে সংবিধানের
শ্রেণীবিভাগ করো। দেখা হচ্ছে? তাহলে লিখিত সংবিধানের দুইটা উদাহরণ কে বলতে পারবে? তুই বলো। ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কি লিখিত সংবিধান? হ্যাঁ। আর অলিখিত সংবিধানের উদাহরণ? ছেলেরা বাকিরা কি হয়েছে? অলিখিত সংবিধানের উদাহরণ কি ছিল? গ্রেট ব্রিটেন হলো অলিখিত সংবিধান। আচ্ছা, গ্রেট ব্রিটেন যে অলিখিত সংবিধান, এটা কি সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? সুপরিবর্তনীয়। কেন সুপরিবর্তনীয়? এই সংবিধান সহজে পরিবর্তন করা যায়। ভেরি গুড। আর ভারতের যে সংবিধান, এটা কিন্তু আবার সুপরিবর্তনীয় হতে পারে, দুষ্পরিবর্তনীয় হতে পারে। হ্যাঁ, দুটোটা হতে পারে। কিন্তু ভারতের সংবিধান এমনিতে কি সংবিধান? লিখিত সংবিধান। তোমাদের ভারতের সংবিধানের যে চিত্রটা ছিল সেটা সবাই দেখতে পেরেছো? দেখেছো? আচ্ছা, সংবিধানের যে নিয়ম নীতিগুলি আছে, হ্যাঁ, সেগুলি আমাদের কি কাজে সহায়তা করে? মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো সহায়তা করে? কি করে? সংবিধানের যে নিয়ম নীতিগুলি আছে, এগুলো রাষ্ট্র পরিচালনা কি করে? দিক নির্দেশিকা হিসেবে কাজ করে। কি করে? দিক নির্দেশিকা হিসেবে। দিক। আর সংবিধানের যে লিখিত অলিখিত যে সংবিধানগুলি, এগুলি কি? অস্তিত্বশীল। মানে সংবিধানের যে প্রকারই হোক, সেটা অস্তিত্বহীন নয়, সেটার অস্তিত্ব আছে। আর সরকারের যে বিভিন্ন কাঠামোগুলি থাকে, হ্যাঁ, সেগুলি কোথায় লিপিবদ্ধ থাকে? সংবিধান লিপিবদ্ধ থাকে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। এগুলি যে পড়াগুলি দিলাম, এগুলি সবাই বাড়ি থেকে শিখে আসবে কালকে। ঠিক আছে? ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। একটা বৃত্তের ব্যাস পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। তখন এই 8 সেন্টিমিটার যেই বৃত্তটার ব্যাস, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে বলো তো দেখি অভয়? 4 সেন্টিমিটার। বৃত্তটার ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। অর্থাৎ D is equal to যখন 8 সেন্টিমিটার, তখন R is equal to 4 সেন্টিমিটার। ব্যাসটাকে তুমি কি করেছো? 2 দিয়ে ভাগ করেছো। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়ে গেল। ব্যাসের একক ছিল সেন্টিমিটার, ব্যাসার্ধের এককও হয়ে গেল সেন্টিমিটার।